আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মৌন এবং আমি রায়হান রোহান। আর শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ও এমডি মাসুদের 10 দিনের রিমান্ড মঞ্জুর। তাদের যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে এবং আদালতও সেটা শুনেছে। স্বাস্থ্য খাতের শুদ্ধি অভিযান তৃণমূলেও যাবে বললেন কাদের। ঈদেও চলবে গণপরিবহন। প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। মুজিব বর্ষের অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিকূল অবস্থা মোকাবেলা করে চলো আর সব পথে থেকে দেশ ও জাতির কল্যাণ করো। সারা দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু। ভাইরাসটির কারণে বিশ্বে ঝরে পড়বে 1 কোটি শিশুর শিক্ষা জীবন। It's so important we get every child back into school. শুনলেন শিরোনাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। শেষ পর্যন্ত আদালতের কাঠগড়াতেও প্রতারণার চেষ্টা করেছেন আলোচিত শাহেদ করিম। নিজেকে করোনা রোগী দাবি করে জামিনের জন্য সহানুভূতি লাভের মিথ্যা চেষ্টা করেন তিনি। তবে বিষয়টি আমলে না নিয়ে সিএমএম আদালত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এবং হাসপাতালের এমডি মাসুদ পারভেজের 10 দিন আর সহযোগী তারেক শিবলিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিস্তারিত ড্যানি জংয়ের রিপোর্টে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ এবং সহযোগী তারেক শিবলিকে বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হয় আদালতে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সবার রিমান্ড আবেদন করে। তবে শুনানির সময় আদালতে কাঠগড়ায় কাদস্বরে নিজেকে করোনা আক্রান্ত উল্লেখ করে অপকর্মের সাথে জড়িত নন এবং মানুষকে চিকিৎসা দিতেন বলে দাবি করেন শাহেদ। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে শাহেদ করিম সহ সবার রিমান্ডের আদেশ দেন। এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। কারণ এখানে একটা চক্র তা কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাদের যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। শাহেদের আইনজীবী দাবি করেন মানবিক দিক বিবেচনায় তার জামিন পাওয়ার অধিকার ছিল। তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক, তারা পলাতক হবে না, তারা কোনো মামলার ট্রায়ালকে বিঘ্নিত করবে না। তাই মানবিক বিবেচনায় মাননীয় আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে যেন ওনাকে জামিন। আদালত কি বলেছে? আদালত আপনাদের যুক্তি সার্বিক বক্তব্য শোনার পর মাননীয় আদালত এই জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে শাহেদ সহ সবাইকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহেদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়, যেখানে শাহেদের স্বাস্থ্যগত সব রিপোর্ট ভালো ছিল বলে জানানো হয় চিকিৎসক এবং র্যাবের পক্ষ থেকে। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য খাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ঈদুল আজহায় গণপরিবহন চলবে, তবে আগের 3 দিন ভারী যানবাহন বন্ধ থাকবে। আর তথ্যমন্ত্রী আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা প্রণোদনা পাওয়ার লোভে করোনার ভুয়া পজিটিভ রিপোর্ট নিয়েছে, তদন্তে বের হয়ে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে পৃথক স্থানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিদ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্মরণীয় 16 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস প্রসঙ্গে আলোচনার পাশাপাশি তিনি জানান, ঈদুল আজহায় পরিবহন ব্যবস্থার কথা। পরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে দল ও সরকারের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বাস্থ্য খাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে। অভিযান চলবে অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও। কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দলীয় পরিচয় দিয়ে অনিয়ম ঢাকা যাবে না। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে প্রণোদনা ও ভুয়া করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিজেন্ট এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে। কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। এবং যদি কেউ এটি করে থাকে, তদন্তে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বৃক্ষরোপণ করে যুবলীগ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আসন্ন ঈদে তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি সহ শিল্প এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেছেন, ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এরই মধ্যে গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেছেন, জুলাই মাসের বেতন ভাতা বোনাসের বিষয়ে বিজিএমই এর সঙ্গে বৈঠকে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। আর বেতন ভাতা এটা হলো আমাদের শ্রম মন্ত্রণালয় আরেকদিন তাদের সঙ্গে বসবেন, সেখানে বসে তারা কিভাবে দিবেন সেটা বেতনটা, জুলাই মাসের বেতনটা, জুন মাসের বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে অনেক অংশেই। আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন এবং বেতনটা কবে দিবেন, কিভাবে দিবেন, এটা শ্রম সচিবের সঙ্গে, শ্রমমন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে তারা নেক্সট ডিসিশন নেবেন। মুজিব বর্ষের অংশ হিসেবে সারা দেশে ১ কোটি চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী যার যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর আহ্বান জানান। করোনার কারণে দেশের অগ্রগতি সাময়িক স্থবির হলেও মানুষ অবশ্যই এ থেকে মুক্তি পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে কোনো অবস্থা মোকাবেলা করা, প্রতিকূল অবস্থা মোকাবেলা করে চলা, আর সব পথে থেকে দেশ ও জাতির কল্যাণ করা। এবার বিজনেস ইনসাইট। দেশের বাজারে তীব্র হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির সংকট। অভ্যন্তরীণ জনগোষ্ঠীর পাশাপাশি যুক্ত হচ্ছে বিপুল সংখ্যক প্রবাসী। বিশ্লেষকরা বলছেন, যথাযথভাবে বিদেশ ফেরত এসব কর্মী বাহিনীর ডাটাবেস তৈরি করতে পারলে তাদেরকে যুক্ত করা যাবে উন্নয়নের মূলধারায়, অন্যথায় বাড়বে সংকট। আমিদুল মজলিসের বিশেষ রিপোর্ট। করোনার প্রভাবে বাংলাদেশেও দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের তালিকা, পাশাপাশি বাড়ছে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের সংখ্যা। পরিসংখ্যান বলছে, লকডাউনের আগে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বাইরে থেকে ফিরে এসেছেন 4.5 লাখ বাংলাদেশি। এর মধ্যে প্রবাসী শ্রমিক 1.5 থেকে 2 লাখ। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে 1 এপ্রিল থেকে 6 জুলাই পর্যন্ত 15টি দেশ থেকে ফেরত এসেছেন 23,269 জন প্রবাসী কর্মী। আশঙ্কা করা হচ্ছে, আগামীতেও অব্যাহত থাকবে প্রবাসীদের দেশে ফেরত আসার এই স্রোত। বিদ্যমান পরিস্থিতিতে কিভাবে সামাল দেয়া যাবে কর্মসংস্থানের সংকট? যেসব শ্রমিকরা দেশে ফিরে আসছেন, নিঃসন্দেহে তারা তো দেশের বাজারে এখন কাজ খুঁজতে হবে। নিঃসন্দেহে অর্থনৈতিক আগামী কয়েক মাস বেশ খানিকটা চাপের ভিতরে থাকবে এবং একই সাথে কর্মসংস্থানের সুযোগ বা ব্যবসার সুযোগও কিন্তু সেই অর্থে সংকীর্ণ। পৃথিবীর কোথাও, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কোথাও এত টাকা খরচ করে সৌদি আরবিয়া বা মিডল ইস্টে বা মালয়েশিয়া যেতে হয় না, কিন্তু বাংলাদেশিদের লাগে। এটার মূল কারণ হচ্ছে আমাদের এখানে ভয়ানক করাপশন আছে, আমাদের এখানে ঠকবাজরা কাজ করছে, এখানে প্রশাসন এই ব্যাপারে নিষ্পৃহ।
সম্প্রতি এক বেসরকারি সংস্থার জরিপে অংশ নেয়া প্রবাসীদের ৯১% বলছেন এখনও তারা পাননি কোনো সরকারি বেসরকারি সহায়তা। ৮৭% বলছেন অন্য কোনো আয়ের উৎস নেই তাদের, আর ৬০% বলছেন খরচ হয়ে গেছে বিদেশ থেকে আনা দীর্ঘদিনের সঞ্চিত অর্থ। পক্ষান্তরে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৭৪%। সরকারের যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমত আমি বলবো যে সবাইকে বিদেশে এবং দেশে যারা আছেন, যারা ফিরে এসছেন বা যারা ফিরে আসবেন বা আগামীতে আসবেন, তাদের জন্য একটা পোর্টাল তৈরি করে ফেলা। এমনই বাস্তবতায় প্রবাসী কল্যাণ তহবিল যথাযথভাবে ব্যবহারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। শেষ বাজেটে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক সহ আরো বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রদানের জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু এখন যেটা বড় চ্যালেঞ্জ সেটা হলো এই ধরনের যে প্রণোদনাগুলো আসছে আমরা অনেক সময় দেখছি যে এটার বাস্তবায়নটা খুব সহজ হচ্ছে না। তবে সরকারের উদ্যোগ মাঠ পর্যায়ে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে না পারলে সুফল মিলবে না অভীষ্ট জনগোষ্ঠীর, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২,৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২,৪৯৬ জন, মোট শনাক্ত হয়েছে ১,৯৬,৩২৩ জন। ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৪০ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১,০৬,৯৬৩ জন। দর্শক, চলে যাচ্ছি সহকর্মী মুবাল্লিক করিমের কাছে। দেশ বিদেশের সবশেষ করোনা পরিস্থিতি জানবো। মুবাল্লিক। ধন্যবাদ। প্রতিদিনই কিন্তু সংক্রমণের হার বাড়ছে। এরই মাঝে আমরা দেখেছি যেসব দেশে কিন্তু লকডাউন তুলে নিয়েছিল সেসব দেশে আবার নতুন করে কিন্তু অনেক জায়গাতে লকডাউন দেওয়া শুরু হয়েছে। আমরা যদি দেশের অবস্থা, দেশে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু মৃত্যুর হার কিন্তু অনেকটা কিন্তু বেড়েছে আমরা দেখছি। বিশেষ করে আজকে কিন্তু মৃত্যুর হারটা অনেকটা বেড়েছে। আইডিসির যে ব্রিফিং ছিল তার থেকে আমরা জানতে পেরেছি। এর মাঝে কিন্তু রাজধানীতেও কিন্তু অনেক জায়গা থেকে নতুন করে আক্রান্ত হয়েছে এবং অনেক জায়গা থেকে বেড়েছে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গার আক্রান্ত। এখন মধ্যে সবার উপরে কিন্তু অবস্থান রয়েছে মিরপুরে এখন মধ্যে ১৬৭২ জন, উত্তরাতে আক্রান্ত আছে ৮৫৯ জন, মোহাম্মদপুরে রয়েছে ৭২৩ জন, মহাখালীতে রয়েছে ৬১৭ জন, আর ধানমন্ডি রয়েছে ৬০১ জন কিন্তু আক্রান্ত। আর দেশের অন্য জেলার দেখি প্রথম ৫এর মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকাতে এখন ৩৮,৩২৪ জন, চট্টগ্রামে রয়েছে ১১,৫৯৭ জন, নারায়ণগঞ্জে রয়েছে ৫,৬৭৫ জন, কুমিল্লাতে রয়েছে ৪,১৬৭ জন, গাজীপুরে কিন্তু ৩,৮৯০ জন আক্রান্ত। একটু যদি দেশের বাইরে আমরা বিশ্বের অবস্থা দেখি, বিশ্বে এখন কিন্তু সারা বিশ্বে কিন্তু আক্রান্ত অনেকটা কিন্তু বেড়েছে, যেটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই চার্ট থেকে, যে এখন মধ্যে সারা বিশ্বে কিন্তু আক্রান্ত ১,৩৭,০০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৫,৮৭,০০০, আর সুস্থ হয়েছেন কিন্তু ৮১,০০০ বা প্রায় ৮১,৭২,০০০ কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এরই মাঝে কিন্তু সবার উপরে কিন্তু অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু এখন পর্যন্ত সেখানে আক্রান্ত ৩৬ লাখ, এরপর ব্রাজিলের অবস্থান ১৯ লাখ, আর তারপর কিন্তু ভারত ৯ লাখ, রাশিয়া ৭ লাখ, আর পেরুতে কিন্তু ৩ লাখ রোগ আক্রান্ত এখন মধ্যে রয়েছে। মৃত্যুও কিন্তু সব দেশে কিন্তু একটু হলে কিন্তু বাড়ছে গত কয়েকদিনে। আর যদি আমরা ভ্যাকসিনের অবস্থা বলি, ভ্যাকসিন কিন্তু অনেক দেশে নতুন করে তারা কিন্তু বলছেন যে ভ্যাকসিন নিয়ে আসছে। এর মধ্যে কিন্তু আশা করছেন অনেক দেশে কিন্তু বলছে যে সামনে ২ থেকে ৩ মাসের মধ্যে হয়তো বা কোনো ভ্যাকসিন আমাদের হাতে চলে আসবে। এই ছিল আমার কাছে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। ধন্যবাদ মুবাল্লিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দুপুরে নগর ভবনে ওয়ারি লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে জনগণকে অনুরোধ জানান তিনি, যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাইরে যেতে পারবেন না ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন সহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ঝরে পড়া বিশ্বের ১ কোটির বেশি স্কুল পড়ুয়া শিশু আর কখনোই নিয়মিত পড়াশোনায় ফিরতে পারবে না, এমন আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। পৃথিবী জুড়ে শিক্ষা ব্যবস্থায় এতটা বিঘ্ন ইতিহাসে নজিরবিহীন বলেও জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত শিউলি রোজার রিপোর্টে। ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।
এপ্রিল পর্যন্ত 160 কোটি শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়েছে, যা সারা পৃথিবীর মোট শিক্ষার্থীর 90%। করোনা সংকটের কারণে অর্থনৈতিক প্রভাব শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে বাধ্য করতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। Child marriage rates go up. Gender-based violence goes up. শিশুদের পড়াশোনা বাদ দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ, পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশ। মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অনেক মেয়ে শিশু বাল্যবিয়ের হুমকির মুখোমুখি হবে, এমন শঙ্কা সংস্থাটির। It's so important we get every child back into school. সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের সরকারকে জরুরি ভিত্তিতে শিক্ষায় বিনিয়োগ করার পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি রোজা, মাই টিভি। বর্তমানে করোনা ভাইরাসের শতাধিক ভ্যাকসিন উদ্ভাবনের প্রক্রিয়া চলমান রয়েছে বিশ্বজুড়ে। তবে রাশিয়ার তৈরি ভ্যাকসিনকেই করোনা মোকাবেলায় সবচেয়ে কার্যকর বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশ করতে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিনের খবর জানতে উন্মুখ গোটা বিশ্ব। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। করোনার ভ্যাকসিন কবে আসছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কয়েকদিন আগেই রাশিয়ার সেসনেভ বিশ্ববিদ্যালয় দাবি করেছিল তাদের তৈরি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শেষ। এবার ভ্যাকসিন বাজারে ছাড়ার কথা ভাবছে তারা। বিশ্বজুড়ে এরকম আলোচনার আবহেই জানা গেল কয়েকদিনের মধ্যেই সুখবর দিতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশিত হবে আগামী সোমবার। বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনটির। গত মাসে ব্রাজিলে কয়েক হাজার স্বেচ্ছাসেবীর ওপর জ্যাডেক্স 1 প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছিল অক্সফোর্ড। তাতে নাকি অভাবনীয় সাড়া মিলেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরেই বাজারে চলে আসবে ভ্যাকসিনটি। এদিকে আজই এক প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালের সাফল্য পাওয়ার দাবি করেছে মার্কিন সংস্থা মডার্না। মডার্নার ফল আশা দেখাচ্ছে, কারণ প্রাকৃতিকভাবে সংক্রমণের ব্যাপারে এটি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে নিজেদের তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন জাইকোভ ডির হিউম্যান ট্রায়াল শুরু করেছে ভারতও। বুধবার ভারতের আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইডাস ক্যাডিলার তৈরি এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়। বর্তমানে বিশ্বে করোনার শতাধিক ভ্যাকসিন উদ্ভাবনের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপে অল্প কয়েকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট পর্যায়ে পৌঁছতে পেরেছে। মার্জিয়া মান্নান, মাই টিভি। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সব নদ নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলে ঘর বাড়ি তলিয়ে গেছে। পাশাপাশি ফসলি জমি ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বানভাসীরা। অনেক এলাকায় বাঁধে আশ্রয় নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। দ্বিতীয় দফার এই বন্যায় চরম দুর্ভোগে রয়েছেন বাঁধে আশ্রয় নেওয়া বানভাসীরা। সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি আর শিশু খাদ্যের। যমুনাসহ শাখা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জামালপুরে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 6 উপজেলার প্রায় 5 লাখ মানুষ। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট এই বন্যার পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমিসহ স্থানীয় ও আঞ্চলিক সড়ক। টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাস্তাঘাট তলিয়ে পানি প্রবেশ করছে ঘরবাড়িতে, ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ। বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় নতুন করে প্রায় 3000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। নওগাঁর মান্দা, রানীনগর ও আত্রাইয়ের অন্তত 10 স্থানে বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে হাজার হাজার বিঘার ফসল। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বাঁধে। এদিকে আত্রাই নদ, ছোট যমুনা ও ফকিরনী নদীর 50টি পয়েন্টে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা বালুর বস্তা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছেন। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বানভাসীদের সহায়তায় প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন 18টি জেলার 22,46,472 জন মানুষ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্যায় 18টি জেলার 92 উপজেলার 535টি ইউনিয়ন দুর্গত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 22,26,472 জন মানুষ। জামালপুরে 4 জন এবং লালমনিরহাট, সুনামগঞ্জ, সিলেট ও টাঙ্গাইলে 1 জন করে মোট 8 জনের মৃত্যু হয়েছে বন্যাজনিত কারণে। এ পর্যন্ত মোট আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে 1544টি এবং আশ্রিত লোক সংখ্যা 30,705 জন। আশ্রিত গবাদি পশু সংখ্যা 56,031টি। আর মেডিকেল টিম গঠন করা হয়েছে 596টি, তার মধ্যে 197টি মেডিকেল টিম কাজ করছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রিত মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিরা কাজ করছে। আর এখানে করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং মাস্ক ব্যবহার করার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়, অপরদিকে নদী ভাঙন আতঙ্ক। এভাবেই দিন কাটছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন কবলিত মানুষের চোখে মুখে এখন শুধুই হতাশা আর আর্তনাদের ছাপ। মুন্সিগঞ্জের গজারিয়া প্রতিনিধি আসাদুল্লাহ রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী প্রতিনিয়ত ভাঙনের ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মেঘনা তীরবর্তী নয়ানগর গ্রামের প্রায় 3 শতাধিক পরিবার। যেখানে করোনা ভাইরাসের কারণে মানুষের খাবার জোটানোই কষ্টকর, সেখানে ঘরহারা তীরবর্তী মানুষগুলোর দিন কাটছে ভাঙা গড়ার আতঙ্ক নিয়ে। প্রতি বছরই নির্মল করি নিজের যে সামর্থ্য আছে তাই দিয়া, তো এইবারকার তো মনে করেন পুরা ঘর দুয়ার সবই ভাঙ্গা লয়ে গেছে গা। আমরা গরিব মানুষ, দিন মজুরি খাইতে খাই, আমাদের কোনো জায়গা বাড়ি করার মতন আল্লাহ সামর্থ্য এখনো পর্যন্ত দেয় নাই। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তীরবর্তী মানুষগুলো। একই অবস্থা আশেপাশের বাসিন্দাদের। না আমাকে কোনো কুল নাই, মানে যদি সরকার যদি আমাকে কুল করে দেয় তো আমরা বাঁচতে পারবো। সরকার ওদের কোনো ইয়া করে নাই, এই দেশের মেম্বার চেয়ারম্যানে কোনো আমাদের দিকে তাকায় নাই। নদী ভাঙন রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। এই ভাঙতে ভাঙতে আমরা স্যার ফকির হয়ে গেছি, আমাদের কোনো দেখার মতো কেউ নাই। এতদিনের ঐতিহ্য একটা মসজিদ, এটাও থাকবে কিনা এরকম হুমকির মুখে পড়ে গেছে। গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান জানান, প্রতি বছর ভাঙনের সৃষ্টি হয়ে নদীগর্ভে চলে যায় অনেক বাড়িঘর। পার বাধায়ের জন্য উপজেলা প্রশাসন বরাবর চিঠি পাঠানো হয়েছে। এই ব্যাপারে মাননীয় উপজেলা চেয়ারম্যান, ইউনো মহোদয় এবং ডিসি সাহেবের শরণাপন্ন হই এবং এটা বিরাট প্রকল্প। এই প্রকল্প ইউনিয়ন পরিষদের ফান্ডে হবে না। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সাধারণত এই ধরনের কাজ করি না, আমরা সাধারণত মানুষকে পুনর্বাসন করি, কিছু রিলিফ দিই। এখন ওইরকম রিলিফের প্রয়োজন এখনো হয়নি, এখানে হইলে আমরা রিলিফের ব্যবস্থা করবো এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষককে কৃষিকাজ করে লাভবান হতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে হবে, স্বল্প সময়ে স্বল্প জমিতে অধিক ফসল ফলাতে হবে। এটি যথাযথভাবে বাস্তবায়ন হলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া শাহেদ সাবরিনার উত্থান সরকারের নীতির কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদের এই মানববন্ধন হয়। এখন শুরু হয়েছে মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুমের তাদের যে ধারাবাহিক বিএনপি নিধনের যে কর্মসূচি, সেই কর্মসূচি
তারা অব্যাহত রেখেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।